এবার ঘুষের ৫ লাখ টাকা সহ হাতে নাতে আটক হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিকেলে রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্তোরাঁ থেকে ঘুষ সহ তাকে গ্রেফতার করে। সাংবাদিক ইলিয়াস কাজটা করলেন কি? পুরো জাতি অবাক, বিশ্ব অবাক। নতুন ইতিহাস সৃষ্টি। বিএনপির রাজনৈতিক বয়ান মাঠে মারা খেল। ৫৪ বছরের ইতিহাসে জামাত শিবিরের সবচাইতে বড় বিজয় আমি বলবো এটা। বিএনপি রাজনীতি শেষ, বিএনপির বয়ান ইলিয়াসের এক এপিসোডে শেষ। থানা থেকে জেলা শ্রেণীভেদে পুলিশ অফিসার বদলিতে সর্বনিম্ন ১ কোটি থেকে শুরু করে ১০০ কোটি টাকা পর্যন্ত ঘুষ নিতেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। প্রশাসনে কর্মরত বিশ্বস্ত সূত্রের মাধ্যমেই উঠে এসেছে এমন অবিশ্বাস্য রোমহর্ষক ঘটনা। বাপের বেটা ইলিয়াস হোসেন যেই কাজ করেছেন ইতিহাসের পাতায় অনেক নেতা অনেক ব্যক্তি হারিয়ে যাবে, কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন হারিয়ে যাবে না, কারণ আজকে তিনি ইতিহাস গড়েছেন। প্রিয় দর্শক, এইরকম সাহসী সাংবাদিকরাই আগামী হয়তো 1 থেকে 1.5 বছরের মধ্যে নতুন করে বাংলাদেশে আরেক সরকার আসতে যাচ্ছে। এই নির্বাচন বা এই সরকার বাদ হতে যাচ্ছে, তাহলে এই বাংলাদেশ হবে এই বিশ্বের শ্রেষ্ঠ একটি শক্তিশালী দেশের একটি দেশ। অর্থনৈতিক দিক দিয়ে, সামরিক দিক দিয়ে, সব দিক দিয়ে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হতে চলেছে শুভেন্দু অধিকারী, যিনি কিনা বাংলাদেশ দখল করারও একটি হুমকি দিয়েছিলেন। এমনকি তিনি বলেছিলেন যে বাংলাদেশ দখল করতে তাদের 7 মিনিট দরকার বা 7 মিনিটেই তারা দখল করতে পারবে। প্রিয় দর্শক, সেই ব্যক্তি যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছে, তখন কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। দর্শক, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আপনার কাছে প্রশ্ন থাকবে, আপনি কি মনে করছেন পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার কারণে বাংলাদেশ আসলে হুমকির মুখে পড়লো কিনা, নাকি মনে করছেন না পশ্চিমবঙ্গে তিনি মুখ্যমন্ত্রী হলেও বাংলাদেশ আসলে কোনো হুমকির মুখে থাকবে না, বরং বাংলাদেশের মতো এগিয়ে যেতে পারবে, বাংলাদেশকে তারা অস্থিতিশীল করতে পারবে না? সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এরই সাথে সাথে এই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে গেলেন তিনি, এবং এটার কারণে বর্তমান বিএনপি সরকার কি ধরনের বিপদে পড়তে চলেছে এবং এতে করে জামাত কিভাবে লাভবান হতে চলেছে, সেই বিষয়গুলো আজকের ভিডিওতে দেখতে চলেছেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। থানা থেকে জেলা শ্রেণীভেদে পুলিশ অফিসার বদলিতে সর্বনিম্ন 1 কোটি থেকে শুরু করে 100 কোটি টাকা পর্যন্ত ঘুষ নিতেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। শুধুই তাই না, স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তাবাহকের পক্ষ থেকে কর্মরত পুলিশের সিনিয়র অফিসারদের কাছে মেসেজ দেওয়া হয়েছে, চাকরিতে বহাল তবিয়তে থাকতে হলে দিতে হবে মোটা অঙ্কের ঘুষ, তা না হলে বাধ্যতামূলক অবসর। এই যে কয়দিন আগে দেখেছেন না, 16 জন ডিআইজি কে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, তাদের কাছে শত শত কোটি টাকা ঘুষ চাওয়া হয়েছিল, তারা দিতে অস্বীকৃতি জানানোই তাদেরকে মূলত বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। শুধুই পুলিশ অফিসার বদলি থেকে শুরু করে চাকরিতে থাকার জন্য ঘুষ বাণিজ্য নয়, দেশের শীর্ষ জঙ্গি এবং শীর্ষ সন্ত্রাসীদেরও বহাল তবিয়তে কাজের জন্য সুযোগ করে দেওয়ার জন্য তাদের গ্রেপ্তার করা হবে না এমন আশ্বস্ত দিয়েও তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের মাসওয়ারা। সালাউদ্দিন শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হলেও তাকে সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে বলা হয়। আপনারা জানেন যে সংসদে অন্য মন্ত্রণালয়ের মন্ত্রীকে প্রশ্ন করা হলে সেই প্রশ্নের উত্তর কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী নিজে দেন। প্রশাসনে কর্মরত বিশ্বস্ত সূত্রের মাধ্যমেই উঠে এসেছে এমন অবিশ্বাস্য রোমহর্ষক ঘটনা। লেখাটি পড়তেছে, একটু ভালো করে মন দিয়ে শুনেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের বিরুদ্ধে জেলা সুপার ও ওসি বদলিতে ঘুষ বাণিজ্যের অভিযোগ। জেলা পুলিশ সুপার, এসপি ও থানার ওসি বদলি নিয়ে সম্প্রতি বিভিন্ন মহলে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী ছোট জেলার সি ক্যাটাগরি ক্ষেত্রে প্রায় 2 কোটি টাকা, বি ক্যাটাগরির জন্য 3 কোটি টাকা, প্রথম ক্যাটাগরির জেলার জন্য 5 কোটি টাকা এবং বিশেষ জেলার পদায়নের ক্ষেত্রে প্রায় 10 কোটি টাকা পর্যন্ত লেনদেনের কথা বলা হচ্ছে। জননিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাতে এসব তথ্য প্রচারিত হয়েছে বলে দাবি করা হচ্ছে। এছাড়া আরো অভিযোগ রয়েছে যে থানা পুলিশ ও পুলিশ সুপারদের আয়ের একটি অংশ মামলা বাণিজ্য সিন্ডিকেট নিয়ন্ত্রণে মাদক বাণিজ্য এবং চোরা কারবারিদের কাছ থেকে আদায়ের মাধ্যমে আসে। কিছু ক্ষেত্রে মন্ত্রণালয় ও প্রশাসনের উচ্চ পর্যায়ের সংশ্লিষ্টতা নিয়েও আলোচনা চলছে বলে দাবি করা হয়। অভিযোগকারীদের মতে বদলি প্রক্রিয়ার অর্থ লেনদেনের কারণে প্রশাসনিক শৃঙ্খলা ব্যাহত হচ্ছে এবং যোগ্যতার পরিবর্তে আর্থিক প্রভাবই মুখ্য হয়ে উঠেছে। এতে করে বদলি প্রক্রিয়ার ধীরগতি ও অনিয়মের অভিযোগও সামনে আসছে। একই সঙ্গে বলা হচ্ছে কিছু সিন্ডিকেট চক্র নিত্যপণ্যের বাজারও প্রভাব বিস্তার করে আইন শৃঙ্খলা
শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে এমন অভিযোগও বিভিন্ন মহল থেকে উঠে এসেছে। দেশের তালিকাভুক্ত 23 শীর্ষ সন্ত্রাসীর অনেকের সাথেই এখন সালাউদ্দিনের ঘনিষ্ঠতা বেড়েছে বলে শোনা যায়। সাথে শীর্ষ আন্তর্জাতিক জঙ্গি সদস্যদের সাথে তার সম্পৃক্ততা আছে বলে ধারণা করা হচ্ছে। আরো বলা হয়, সন্ত্রাসীদের অবাধে চাঁদাবাজির সুযোগ দিয়ে এখান থেকে মোটা অঙ্কের টাকা নিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর সিন্ডিকেট। পুলিশের ভয় এখন সন্ত্রাসীরা ভীত নয়, বরং বলা হচ্ছে পুলিশ এখন সন্ত্রাসীদের নির্দেশে কাজ করে। পুলিশের কাছ থেকে যে মোটা অঙ্কের ঘুষ নিতেছে, তাহলে পুলিশ বদলির জন্য ঘুষ দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীকে, সে ওই এলাকায় বদলি হয়ে যাওয়ার পরে তার যে ঘুষের টাকাটা কার থেকে তুলবে? আপনি মনে করেন কার থেকে টাকাটা সে তুলবে? পুলিশ এবং সন্ত্রাসীরা কিন্তু আপনাদের ঘাড়ের উপর পাড়া দিয়ে আপনাদের গলা টিপেই এই টাকা আদায় করবে, এই টাকার উসুল তারা তুলবে। এই যে কিছুদিন আগে নিউ মার্কেট এলাকায় একজন শীর্ষ সন্ত্রাসী আরেকজন শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের নির্দেশে তাকে হত্যা করা হয় গুলি করে। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে? কেউ গ্রেপ্তার আজ পর্যন্ত হয়েছে? হবে না, কারণ ওই যে আন্তর্জাতিক শীর্ষ 23 জন সন্ত্রাসীদের সাথেও তার একটা সিন্ডিকেট বহাল তবিয়ত চলতেছে। তারা চাঁদাবাজি করবে, তাকে একটা মাসওয়ারা দিবে, আর এই মাসওয়ারা বড় একটা পার্সেন্টেজ প্রধানমন্ত্রী স্বয়ংও পাবেন। সুতরাং এইটা দেশের জন্য, দেশের মানুষের জন্য, আপনাদের জানমাল নিরাপত্তার জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য কত বড় একটা হুমকি একবার অনুধাবন করে দেখেন, চিন্তা করে দেখেন। এটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী কর্তৃক ঘুষের বিনিময়ে যদি পুলিশ বদলি এবং সন্ত্রাস এবং জঙ্গিদের প্রশ্রয় দেওয়া হয়, তাহলে ধরেই নিতে পারেন সরকার শুরু হয়ে গেছে 1 থেকে 6 সালের সেই শীর্ষ জঙ্গি এবং সন্ত্রাসীদের সূচনা। দেশে আমি হলপ করে বলতে পারি, দেশের জনগণ এবং পার্শ্ববর্তী কোনো দেশ যদি সন্ত্রাস এবং জঙ্গি নির্মূলে এই সরকারকে বিশ্বাস করে, তাহলে তা হবে তাদের নিজের পায়ে কুড়াল মারা, সেটা হবে অনেক বড় একটা ভুল। পুলিশ সন্ত্রাসীদের চাঁদাবাজির শিকারে পরিণত হবেন আপনি, না খেয়ে মরবেন আপনি, কোন মন্ত্রী না, কোন মন্ত্রীর সওয়াল পাওয়ানো না। তাই এ থেকে বাঁচার জন্য কি করণীয় তাই নিয়ে চিন্তা করা উচিত। আগামী হয়তো 1 থেকে 1.5 বছরের মধ্যে নতুন করে বাংলাদেশে আরেক সরকার আসতে যাচ্ছে, আর সেই সরকারও বাংলাদেশের জনগণের সরকার হবে না, সেই সরকার হবে অন্য কোনো একটি দেশের তাবেদারির সরকার। বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তা থেকে উপলব্ধি করা যায়, আপনারা দেখেছেন বর্তমানে এনসিপির মধ্যে অনেক লোক, অনেক বড় বড় নেতা কিন্তু এই এনসিপিতে যোগ দিচ্ছে। বাংলাদেশে জুলাই সনদকে কেন্দ্র করে, এই গণভোটকে বাতিলকে কেন্দ্র করে এটা হবে একটি ইস্যু যে গণভোট বাতিল হয়ে গেছে, সেজন্য এই বিএনপি সরকারকে বাংলাদেশের 80% লোক চায় না, ক্ষমতায় থাকতে দেখতে চায় না। এটা কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব কথা, এটাই সত্য কথা। কিন্তু এই বিএনপির এই ভুলের কারণে এটাকে বহির্বিশ্বে এই 70% জনগণের রায় এই গণভোটকে বাদ দেওয়াকে কেন্দ্র করে এটাকে আন্তর্জাতিক মহলে এটাকে ইস্যু করে এই নির্বাচন বা এই সরকার বাদ হতে যাচ্ছে। আগামী যে 2.5 বছর পরে মধ্যবর্তী নির্বাচন আছে, যেমন অনেক একটা হয়েছিল, এর মধ্যবর্তী নির্বাচন হতে পারে, অথবা পাকিস্তানে যেটা হয়েছিল ইমরান খানকে বাদ দেওয়ার জন্য যে অনাস্থা, ঠিক বাংলাদেশে একটি এরকমের জনগণের অনাস্থার সরকার প্রমাণ করে এই সরকারকে হটিয়ে বাংলাদেশে যে সরকার আসবে সেই সরকারটা হবে হয়তো এনসিপির মাধ্যমে বিএনপি হবে বিরোধী দল, আর জামাতকে বাংলাদেশের রাজনীতি থেকে মুছে দেওয়ার একটা চক্রান্ত, যেটা কখনো কোনোদিনও সম্ভব হবে না। যদি এনসিপি তাদের এই পাতানো ফাঁদে পা দেয়, তাহলে এই এনসিপি চরম ভুল করবে। যে সরকার, যেই আন্তর্জাতিক মহলটা বিএনপিকে ক্ষমতায় এনেছে, ঠিক এই মহলটাই এই উপদেষ্টাদের মাধ্যমেই যে গণভোটকে বাতিল হওয়ার কারণে বাংলাদেশের 80% জনগণের আস্থা এই সরকারের উপরে নাই। এটাই হলো মূল ইস্যু। এটাকে কেন্দ্র করে বিএনপি সরকার তো ক্ষমতাচ্যুত হবেই হবে, কিন্তু পরবর্তী যে সরকার আসবে সেই সরকারটাও জনগণের সরকার হবে না, সেই সরকারটাও হবে অন্য কোনো দেশের, ভিন্ন কোনো দেশের, ভিনদেশী কোনো দেশের তাবেদারির সরকার। তাই এ ফাঁদে যদি এনসিপি পা দেয়, তাহলে এনসিপি চরম ভুল করবে। আমি মনে করি যে এই এনসিপি 6টি আসন পেয়ে বিরোধী দলে যাওয়ার জন্য যারা কাজ করেছে বা যারাই তাদেরকে এই সুযোগ দিয়েছে, সেটাই হলো জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলাম যদি এনসিপির সাথে জুড়ে না থাকতো, তাহলে একটি আসনও পায় কিনা সন্দেহ আছে। তবে হ্যাঁ, এটুকু বললে নাই হয়, একটি আসন তারা 100% এটা কনফার্ম, এটা পেত, যে হাসনাত আবদুল্লাহ আসনটা যেইভাবে হোক, যেই নির্বাচনে হোক, এটা এনসিপি পেত, আর বাকি একটা আসনও পেত না। তারপরও আমরা জানছি বা দেখছি যে এই দেবিদ্বারে 40,000 ভোট আছে জামাতের এক্সট্রা ভোট,
আর এই জামাতের নেতৃবৃন্দরা কিভাবে হাসনাত আবদুল্লাহর পিছনে কাজ করছে সেটা পুরা জাতি দেখেছে। আর যদি এই ফাতানু ফা দেয় এই এনসিপি, তাহলে এনসিপির চরম ভুল হবে। এনসিপি যদি এই জামাত জোট থেকে বের হয়ে যায় তাহলে হয়তো তারা এই বহির্বিশ্বের কারণে হয়তো 1-2 বার তারা ক্ষমতা যাবে, বিএনপি বিরোধী থাকবে, কিন্তু তারা চিরতরে মুছে যাবে এই বাংলাদেশ থেকে এনসিপি। কিন্তু এই জামাতে ইসলামকে আজ থেকে প্রায় 80 বছর 100 বছরের দল কেউ বাংলাদেশ থেকে নির্মূল করতে পারে নাই, এটা করতে পারবেও না। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এই জামাতকে নির্মূল করে দেওয়া সম্ভব হবে না, পৃথিবীর কোনো শক্তির এটা সম্ভব হবে না। তাই আমি এনসিপিকে আমি আমার অন্তর থেকে ভালোবাসি। তাই আমি বিনীতভাবে অনুরোধ করছি যে এনসিপি যাতে এই ষড়যন্ত্রে পা না দেয়। বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না, এটা 100% শিওর, কিন্তু একটি গণতান্ত্রিক ধারা ফিরে আসুক আমরা চাই। আমরা একটি চাই জনগণের সরকার ফিরে আসুক বাংলাদেশে, কিন্তু কোনো অপশক্তির সাহায্য নিয়ে বাংলাদেশে ক্ষমতায় আসা যাবে, কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করা যাবে না। বর্তমানে বাংলাদেশের 80% লোক জামাতে ইসলামকে পছন্দ করে, জামাতে ইসলামের রাজনীতিকে পছন্দ করে। আপনারা একটু লক্ষ্য করলে বুঝবেন যে বাংলাদেশের সর্বশ্রেণীর লোকেরা, সর্বশ্রেণীর সর্বপেশার লোকেরা এই বাংলাদেশের জামাতে ইসলামের সমর্থন করছে। আপনারা জানেন যে মিডিয়া জগতের কিছু অর্ধউলঙ্গ নারীরাও তারা জামাতকে পছন্দ করছে, জামাতের পক্ষে কথা বলছে, জামাতকে ভোট দিচ্ছে। চিত্র জগতের লোকেরা, বিভিন্ন পেশাজীবীর লোকেরা যারা ইসলামী পর্দা বা ইসলাম কি জিনিস তারা বুঝেই না, তারাও আজকে জামাতের পক্ষপাতিত্ব করছে, জামাতকে বিশ্বাস করে যে এই দেশে যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে তাহলে দেশটা কমপক্ষে দুর্নীতির হাত থেকে রক্ষা পাবে। আর এই দুর্নীতির হাত থেকে যদি বাংলাদেশ রক্ষা পায় তাহলে এই বাংলাদেশ হবে এই বিশ্বের শ্রেষ্ঠ একটি শক্তিশালী দেশের একটি দেশ। অর্থাৎ এই শুভেন্দু অধিকারী তিনিই হতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত। এখন যে শুভেন্দু অধিকারী এই জাতীয় বক্তব্য দিতে পারেন যে শেখ হাসিনা ওয়াজেদ এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তাহলে তার ক্ষেত্রে তার পররাষ্ট্র নীতিটা কতটুকু পরিবর্তন হবে এবং তিনি বাংলাদেশ সম্পর্কে কি চিন্তা ভাবনা করছেন, এই বর্তমান সরকারকে, বিএনপি সরকারকে তিনি কতটুকু সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন, এটি আপনাদের কাছে তো বুঝতে কি আর কষ্ট হবার কথা? কষ্ট হবার কথা নয়। সবচেয়ে বড় কথা যে এই শুভেন্দু অধিকারী কোন দলের সদস্য, তিনি কোন দল থেকে নির্বাচিত হলেন? তার দলের নাম বিজেপি। এটা হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী অর্থাৎ সাম্প্রদায়িক শক্তি, এটা উগ্র হিন্দুত্ববাদী একটি সংগঠন। এরা ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এরা মুসলমানদের প্রতি তাদের এত বিদ্বেষ এবং এত ঘৃণা, এই বিধানসভায় এই বিজেপি থেকে একজন মুসলমানকেও কিন্তু সেখানে নমিনেশন দেওয়া হয় নাই। যদিও এই বিধানসভা নির্বাচনে বিভিন্ন দল থেকে, তৃণমূল এবং অন্যান্য দল থেকে প্রায় 50 জনের মতো মুসলিম প্রার্থী তারা সংসদে যাচ্ছেন, কিন্তু আশ্চর্যের ব্যাপার যে এই বিজেপি অর্থাৎ শুভেন্দু অধিকারীর যে দল, এই দল থেকে একজন মুসলিম প্রার্থীকেও নমিনেশন দেওয়া হয় নাই। পুরা মুসলিম শূন্য। তার মানে কত কট্টর এবং হিন্দুত্ববাদী এবং সাম্প্রদায়িক, এবার বুঝতে পেরেছেন? এই শুভেন্দু অধিকারী শুধু এই কথাই তার শেষ নয়, সে বিভিন্ন সময় বাংলাদেশ সম্পর্কে এত জঘন্য এবং অশোভন আচরণ করেছেন, কথা বলেছেন। তিনি কখনো বাংলাদেশকে দখল করে নিতে চেয়েছেন, কখনো বাংলাদেশে সৈন্য পাঠিয়ে দিতে চেয়েছেন, কখনো বাংলাদেশে পারমাণবিক বোমা ফেলানোর কথা বলেছেন। এমন কোনো অরুচিকর কথা নাই যা তিনি বলেন নাই। তো সেই শুভেন্দু অধিকারী যখন এইখানে মুখ্যমন্ত্রী হবেন, তাহলে এটা একটা ফ্যাক্টর না? মমতার সময়ে শেখ হাসিনা এবং মমতার খুব ভালো একটা সম্পর্ক ছিল, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা পানি চুক্তি তিনি করতে দেন নাই, তিস্তাকে নিয়ে তিনি সমঝোতায় পৌঁছান নাই। তাহলে এইখানে এসে তা তো আরো খারাপ অবস্থা। বাংলাদেশ সম্পর্কে তার ধারণাটাই অন্যরকম, তিনি বাংলাদেশকে দখল করে নিতে চান। সেই ব্যক্তি কি করে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক তৈরি করবে এবং বাংলাদেশ এখানে কি করে এই আশা করতে পারে যে যে দলই ক্ষমতায় আসুক তাতে বাংলাদেশের সাথে সম্পর্কের প্রভাব পড়বে না? যেহেতু শক্তিটা যখন সাম্প্রদায়িক এবং কট্টর হিন্দুত্ববাদী এবং তাদের যে নীতি বাংলাদেশ সম্পর্কে, তারা কিন্তু খুব কঠোর নীতি, বাংলাদেশকে দখল করার পক্ষপাতী তারা। তাহলে সেই দল এখানে ক্ষমতায় এসেছে। পুশ ইন পুশ ব্যাক একটা প্রবলেম তো বাংলাদেশের দীর্ঘদিনের। এবং কেন্দ্রীয় বিজেপির যে নীতি, এটা হচ্ছে মুসলিম ভোটারদেরকে তারা সেখান থেকে বাতিল করে দিয়েছে, মুসলিমদেরকে তারা আইডেন্টিটি করতে দেয় নাই, মুসলমানদেরকে তারা সে দেশের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে। তারা প্রতিনিয়ত প্রতিদিন সীমান্তে বাংলাদেশি বলে মুসলমানদেরকে পুশ ইন করে দিচ্ছে বাংলাদেশের দিকে। এখন এইটা সরকার কতটুকু এটা ঠেকাতে পারবে? এটি তো আরো বাড়বে, এই পুশ ইন সমস্যা আরো বাড়বে। যদিও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন যে পুশ ইন করলে আমরাও পাল্টা ব্যবস্থা নিব। কি ব্যবস্থা নেবেন আপনারা? আপনাদের ব্যবস্থা নেওয়ার সম্পর্কে তো বাংলাদেশের মানুষের ইতিমধ্যে ধারণা হয়ে গেছে।
আপনারা অমুকের অনুমতি ছাড়া কারোর সম্পর্কে কোনো বিবৃতি দিতে পারেন না, তমুকের অনুমতি ছাড়া আপনারা কারোর কাছ থেকে তেল কিনতে পারেন না, তাহলে আপনারা আরেক অমুকের অনুমতি ছাড়া কি করবেন সেটি তো পরিষ্কার হয়ে গেছে মানুষের কাছে। মোটা দাগে আমরা যেটা বলতে পারি, পশ্চিমবঙ্গে মমতা অধ্যায়ের অবসান হবার মধ্য দিয়ে বাংলাদেশের সাথে এই অঞ্চলের মানুষের সম্পর্কটা হয়তো তলানিতে গিয়ে পৌঁছাবে, বাংলাদেশের সাথে সম্পর্কটাও তলানিতে গিয়ে পৌঁছাবে, সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটবে, যেহেতু তারা সাম্প্রদায়িক শক্তি, বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালাবে এবং তাদের মূল টার্গেট হবে বাংলাদেশে আবার আওয়ামী লীগকে এস্টাবলিশমেন্ট করা। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।